আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ৩৩। লেখনীতে তেজস্মিতা মর্তজা। বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত। অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো। আপনি কতক্ষণ থাকবেন? আপনি যতক্ষণ আছেন। ভাই আশেপাশেই থাকতে বলেছে। সমস্যা নেই, আমি আশেপাশেই আছি। হ্যাঁ, দূরে যাবেন না যেন, বাড়ির আশেপাশেই থাকুন। আমি কয়েক ঘন্টা থাকবো এখানে। অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসলো। আরে, দাঁড়িয়েই আছেন দেখছি। যে রোদ বাইরে, ঘেমে যাচ্ছেন। এতক্ষণ তো আর এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চাইলে আশেপাশের দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন। লজ্জা পাচ্ছিল লোকটা। অন্তু কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসলো। নিন। আর অনেক ধন্যবাদ। বেশি দূরে যাবেন না যেন, আশেপাশেই দোকানপাটে বসুন। বাড়ির দিকেও খেয়াল রাখবেন। অন্তু জানে এসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে। মোটেও তার মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেদিকে। আন্তরিকতা শূন্য তেলবাজি যাকে বলে, যেটা সে পারে না, এইসব পার্টির ছেলেরা খুব জানে। ছেলেটা চলে যাবার পর অনেকদিন পর অন্তু নিজের পুরাতন বোরকাটা পরল। গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছিল। ধমকে নিজেকে সামলে ওড়না দিয়ে মুখটা আবৃত করে নিল। বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে চড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল। টেনে টেনে খুলে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। সম্মান অবশিষ্ট নেই আর তার সম্মান আবৃত শরীরটাকে অনাবৃত করে লোকচোখের লোভী চাহনি ও মিথ্যা নাটকীয় অপরাধের আঘাতে ছিন্নভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী। আর আজ সেও মন ও চলনের দিক থেকে সেই সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি। জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে। উল্টো পথে ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। লোকটাকে তার সন্দেহের সাথে মিলিয়ে দেখার পালা এবার। ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবি। যদিও এতেও সন্দেহ আছে সে আসলেই চাকরিটা করে কিনা। না পেলে কি করবে এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা। তবু মন বলছিল পাবেই। তালা ছিল না ফ্ল্যাটের দরজায়। অন্তু খুশি হলো। দরজায় বেল টিপে অপেক্ষা করলো। হাতে তালু ঘামলে খুব অস্বস্তি হয়। উত্তেজনায় হাত ভিজে উঠছে। কয়েকবার বেল চাপলো, খুলছে না কেউ। বারবার বেল চাপাটাও এক প্রকার অভদ্রতা। তবু আরো কয়েকবার করাঘাত করলো। দরজা খুলল মুস্তাকিন। দরজা অল্প একটু ফাঁক করে দেখলো অন্তুকে। তার চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল, যা সচরাচর দেখা যায় না। অন্তু অবাক হলো যখন দেখলো মুস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল। সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করলো। মুস্তাকিন মেকি হাসে। উঠবি উকিল মহোদয়? চমকে দিয়েছেন পুরো। আমি ভেবেছি পুলিশ। অন্তু উপহাস করে ওঠে। পিপিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান কোনো সংস্থার পুলিশকে ভয় পেতে পারে? সেটা ভাবার বিষয়। পুলিশকে অপরাধীরা ভয় পায় বলেই জানতাম। কত ভুল যে আমি জানি। মুস্তাকিন বসলো খোঁচাটা। তার উপর গাঢ় সন্দেহর তীর তাক করেই এই নারীটি আজ তার দরজায় কড়া নেড়েছে। সে জানতো আসবে। এবার দিনাজপুর ফিরলে এই রমণীর সম্মুখীন তাকে হতে হবে, এই প্রস্তুতি ছিল তার। ঘাড় চুলকে হাসলো। ভেতরে আসুন। দরজায় দাঁড়িয়ে কেন? ভয়টাই পাচ্ছেন নাকি? ওসব মানায় না আপনাকে। আর ওপর জয়া আমিরের বিবাহিতা স্ত্রী আপনি। লোক কাঁপবে আপনাকে দেখে। ভয় তো পাচ্ছি। আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে। সাধারণত তাপমাত্রাও টিকরে বেরোয়। আমাকে ভয় পাবার কি? অনেক কিছুই আছে জনাব। বাকিটা বলল না। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি যেন কে জনাব? জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধ ঘন্টার মতো কাটিয়ে এরপর ফিরল বাড়ির ভেতরই। তরুর জ্বর, চোখ মুখ লাল হয়ে উঠেছে। তরু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে। জয় ধমক মারল একটা, বেশি গিন্নিগিরি দেখাবি না আমার সঙ্গে। আমার লম্বা দুটো হাত আছে, বেডে নিয়ে খাচ্ছি, তুই তৈরি হয়ে নি। চল, তোকে ডাক্তার দেখিয়ে এরপর যাব কাজে। আমি সুস্থ আছি। থাপড়ে কান গরম করে দিব। চোখ উল্টে মুখ ভেঙচালো। আমি তুষ্ট, আমার কিছুই হয়নি। সিনেমা করো ওই চিংড়ি, খাইছিস সকালে? বস। তরু হেসে ফেলল। জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো। জয় মায়াভরে চেয়ে থেকে নরম করে পড়ল, বস। আয় একসাথে খাই। একা একা খাইতে ভাল লাগে না আমার। এই ডাক অপেক্ষা করার 7 দিনেই তরুর। বসে মনে মনে বলল, জানি না কি তা আমি। একা খেতে পারেন না। আর তাই ছোটবেলা থেকে বসে বসে খাওয়া পাহারা দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়েছে। তার খোঁজ রাখলেন না, নিষ্ঠুর পুরুষ। তবু আপনি এত মায়াময় কেন বলুন তো?
তরু খেতে পারছিল না। জয় তুলে তুলে দিল, সাথে ধমক ফ্রি। চোখ দেবে গেছে কোটরের ভেতর। জয় দাঁত খিচে উঠল। ইচ্ছা করতেছে তোর চুলে ঝুঁটি ধরে ঘোরান্টি মারি চারটা। ওরা গেছে ডাক্তারের কাছে, তুই যাস নাই কেন? এখন যদি তোরে ধরে দুটো চড় মারি, ঠেকাবে কি? তরুর হাসি পেল। একমাত্র মানুষ এটা যার সামনে কারো গাম্ভীর্য চলে না, সে না চাইলে ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে, ধুর, আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না, ওষুধ দেয় এক গাদা। ওষুধ ভাল লাগে না, তিতা। তো ঔষধ কি আবার চানাচুরের মতো টক ঝাল মিষ্টি স্বাদ লাগবে খেতে? এই জন্যই কওয়া হয় মেয়ে লোকের ন্যায় 12 হাত কাপড়ের কাছা। আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ঔষধ আনবেন না হয়। আমি যেতে পারবো না, হাঁটতে গেলে শরীর বেশি খারাপ লাগছে। এত দূর যাব আবার, আপনি আনবেন না হয়। তরুর আস্তে আস্তে অল্প আদরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলোতে জয় হাসল। এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদটুকু সবটাই একমাত্র জয়ের কাছে। হামজাকে তরু বড় ভয় পায় ছোট থেকেই। জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে। চোখে মুখে বিরক্তি দেখিয়ে ঠোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদের বুঝি একটু বেশি সুন্দর দেখায়। তরুর তাই মনে হলো। জয় খাওয়া শেষে ডাকে, এদিকে আয়। তরু এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল, জ্বর মেপেছিস? হ্যাঁ, 104 ছিল সকালেই। এখন কম মনে হয়, ভালো লাগছে শরীরটা। জয় কড়া চোখে তাকায়। বারবার কেন তুই এত? নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বড়লোক হয়ে যাচ্ছি। তুই আর আমার বউ দুই মহিলা, যাদের নিজের জন্য কিছু চাওয়ার নাই, অন্যের জন্য নিজে বাঁশ খেয়ে লক হয়ে থাকি। খেয়ে গোসল করে তৈরি হয়ে নিল। পলাশ এখন জয়পুরহাটে আছে। জয় এটা ভেবে হাসে, তার নামে শুরুটা দিয়ে জেলার নামের শুরুতে পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না। গুনগুন করে গান ধরল, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। কি আমার দেশ, কি আমার প্রেম, কি আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে। বউটা গেছে বাপের বাড়ি, তা ভেবে দুঃখ হলো। এখন থাকলে একটু জ্বালাতন করা যেত। বদমাইশের মতো মুচকি হাসলো। ওর বউয়ের চোখ দুটো ওর বড় ভয়। নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয়। মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে। আর সবাই পায়, ঘরের বউ ভয় কেন পায় না? এই দুঃখে হতাশায় জোরে করে স্লোগান দিয়ে উঠল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে ভাবল, আহারে, বঙ্গবন্ধুর বউটা তার বউ হলেও পারত। তার বউয়ের মতো এত কড়া ছিল না হয়তো। বের হবার সময় তরুকে ডাকলো, নিচে ছেলেরা আছে, কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার। তরু ঘাড় নাড়ল, মাথায় পানি নিবি? চল, 2 বদনা হটকুল পানি মাথায় ঢেলে যাই, জ্বর নেমে যাবে। না না, আপনি কোথাও যাবেন, যান। আমার শরীর ভালো আছে বললাম তো, দরকার হলে বাথরুমের ট্যাপ কল ছিঁড়ে পানি মাথায় নেব আমি নিজেই। জয় গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল। তরু হন্তদন্ত পেছন থেকে ডাকলো, দাঁড়ান দাঁড়ান। জয় পেছন ফিরল। আবার কি? তরু টলমল পা নিয়ে ফ্রিজের কাছে যাই। ছোট্ট কন্টেইনার বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে পড়ল, গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য, সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি, আপনার খুব পছন্দ, এই দুটো খেয়ে যান। জয় দাঁত কিরমির করে বিড়বিড় করলো, থাপড়ে তোর ওই। তুই কি ধরেই নিয়েছিস আমি রাস্তায় মরে যাব, নাকি তুইই বাঁচবি না? রেখে দে, এসে খাবো আরামে বসে, ফিরলে মনে করে দিবি কিন্তু। তরু মুখটা ছোট করে দাঁড়িয়ে রইল। জয় বলল, ভুলে যাস না, আসলেই দিবি। ফ্রিজে রাখ এখন, আমি কাউকে দিয়ে প্রাথমিক ঔষধ পাঠাচ্ছি। ফেরার পথে ডাক্তারের সাথে কথা বলে ঔষধ আনবো, সাবধানে থাকিস। বেহুশ হয়ে পড়ে টড়ে থাকার আগে গলা দিয়ে টুকটাক আওয়াজ বের করিস। জয় চলে গেল। তরু খাবারটা ফ্রিজে রেখে দিল। জয় ফিরলে বের করে দিতে হবে। জ্বর শরীরে নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে। লোকটার খুব পছন্দ সুজির বরফি। কবে ফিরেছেন দিনাজপুর? আন্দাজে ঢিল ছুড়ল অন্তু। ফ্ল্যাটের হাল দেখে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে। মুস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। মুস্কি হেসে বলল, নাস্তা হিসেবে কি খেতে পছন্দ করবেন আমার হাতের? 1 গ্লাস পানি এনে রাখুন। শুধু পানি? অন্তু আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে শুধু মাথা নাড়ল মৃদু। মুস্তাকিন পানির সঙ্গে ট্রে ভর্তি কিছু শুকনো খাবার ও 2 কাপ অদক্ষ হাতে বানানো চা এনে রাখলো। অন্তু একদৃষ্টে তাকিয়ে চোখের মনি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না। মুস্তাকিন আজ খুব হাঁসফাঁস করছিল, যেটা তার মাঝে আগে দেখা যায়নি। বলল, কেন এলেন?
কিছুই তো বলছেন না, কিছু নিচ্ছেনও না। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে দেখা ছাড়া আর কাজ কি বিশেষ? হেয়ালি বুঝি না ম্যাডাম। আমিও বুঝতাম না। মোস্তাকিন তাকিয়ে রইল। অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মোস্তাকিনের চোখের মনির ওপর স্থির রেখে জিজ্ঞেস করল, কে আপনি? মোস্তাকিন চট করে হেসে ফেলল। আমি? চেনেন আপনি আমায়? পিপিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মোহান। আপনি কে সেটা জিজ্ঞেস করছি। কল্পকাহিনী খুব বেশি পছন্দ না আমার। আব্বু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শোনাতো, রূপকথার গল্প বিরক্ত লাগে আমার। কল্পকাহিনী? তাহলে বাস্তবটা আপনিই বলুন, সেটা আপনার কাছে জানবো। শুধু এটুকু জানি আপনার আপাতত পরিচয়টা কল্পকাহিনীর অংশ। তা কি করে বলছেন? কথার লাইন কাটছেন আপনি। যেটুকু জিজ্ঞেস করেছি তার জবাব দিন। অবাক হবার ভান করলো মোস্তাকিন। মাই গড, সবে আপনি অনার্স থার্ড ইয়ার, অথচ এক সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহোদয়ের সামনে বসে নেই। এমন জেরা করার দক্ষতা নিয়ে জন্মেছিলেন নাকি? তারপর উকিল হবার স্বপ্ন দেখছেন? অন্তু কপট হাসলো। রসিকতা বিরক্ত লাগছে। আগে শুনি, আমার ওপর আপনার সন্দেহের শুরুটা কবে? অনেক আগে। অনেক আগে? তবু আপনি? পাকাপোক্ত প্রমাণ একত্র না করে কাউকে যুক্তিযুক্ত করা যায় না, বড়জোর সাসপেক্টিং হিসেবে মার্ক করা যায়, যেটা আমি অনেক আগেই করেছি আপনাকে। মুস্তাকিন সামান্য ভ্রু কুঁচকে কেমন বিব্রত মুখে তাকিয়ে রইল। অন্তু বলল, প্রথমত আপনাকে আজ অব্দি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার। একবার কার্যালয়ে গেছিলাম, আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন। ডেস্কে বসিয়েছিলেন ঠিকই, তবে সবার পরনে পোশাক থাকলেও আপনি কিন্তু তখনও, অর্থাৎ কার্যালয়ের ভেতরেও সিভিল ড্রেসে ছিলেন। মুস্তাকিন চুপচাপ বসে রইল। অন্তু বলে, আপনি আমাদের বাড়ি এসেছিলেন। আব্বুকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কি সৈয়দ পরিবারের ছেলে? আব্বু হেসে বলেছিল, না, পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্মনাম লাগিয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লাডি ফল্ট দ্যাট। সেদিন আপনাকে জিজ্ঞেস করা হয়নি, তাহলে আপনার আসল নামটা কি? তাতে কি প্রমাণ হয়? অন্তু মাথা নাড়ল। বিশেষ কিছু না। কিন্তু এরপর? আমি যেদিন পলাশের ডেরায় গেলাম, আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারাই ব্যাকআপে রইলেন। হাস্যকর না? পুলিশেরা সন্ত্রাসীর খোঁজ পেলে নিজেরা 4-5 ফোর্স মিলে একসাথে অপারেশনে চালায়। পেছনে আরও লোকাল থানা ও কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ন ইত্যাদিরা ব্যাকআপে থাকি। আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেন তো পাঠালেন। 1 ঘন্টা সময় দিলেন, এরপরও আমি না বেরোলে আপনি যাবেন। আপনার হাসি পাচ্ছে না? মুস্তাকিন কিচ্ছু বলল না অন্তুর এমন শক্ত ধিক্কারি। 1 গ্লাস পানি খেলো ঢকঢক করে। অন্তু থেমে এবার চোখ তুলে তাকালো। অথচ 1 ঘন্টায় একটা মেয়েকে ছিঁড়ে ফেরে রান্না করে খেয়ে ফেলা যায়। আপনি পলাশের ডেরা থেকে খুব দূরে ছিলেন না, তবু এত চিৎকার চেঁচামেচিতে উঠে আসেননি। তাছাড়া জয় আমিরের সঙ্গে আপনার কথাবার্তা বরাবর রহস্যজনক ছিল, যেন দুজন দুজনকে খুব চেনেন জানেন। আমার সঙ্গে যখন জয় আমিরের মজার খেলা খেলছিল, তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন। আমার তথাকথিত বিয়ে হলো, আব্বুর ইন্তেকাল হলো, দান খয়রাত হলো সেই উপলক্ষে। এরপর আপনি একদিন চট করে ফিরলেন। আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এড়িয়ে গেলেন। অন্তু থেমে কপাল চুলকালো। ধুর, এত ফিরিস্তি দিতে ভালো লাগছে না। মোট কথা, সাসপেকশন আপনার ওপর আমার বহুদিনের, কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি, তা ক্লিয়ার। তাই জানতে আসিনি। মুস্তাকিন চুপচাপ বসেছিল। এবার জিজ্ঞেস করলো, আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন? অন্তু কোনো কথা না বলে কেবল সামান্য হাসল যেন। সৈয়দ মুরসালিন মোহানের বোন সৈয়দ মুনতাহিনা মোহান। কিন্তু আরেকটা কথা থেকে যায়, সেটা হলো মুনতাহিনার ভাইকে জয় আমির খুন করেছে। কিন্তু সেটা মুরসালিন নয়, কারণ মুরসালিন এখনো জীবিত। তাহলে মৃত ভাইটা কে? এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন মোহান নামটা। অথচ যখনই তার চেনা জানা সৈয়দ মুস্তাকিন মোহানের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে, বিষয়টা খাপে খাপ খায়নি। এই মুস্তাকিন মোহানের জন্য অন্তুর মনে মনে যে সন্দেহ গেঁথেছিল, তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ভণ্ড। জয় আমির ভণ্ডদের দেখতে পারে না, মুস্তাকিনকেও দেখতে পারত না। অথচ মুরসালিনের চোখের আগুন বলেছিল ওর ভাই ওর মতোই আগুনের দলা হবে। সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কলুষও থাকতে পারে না। এটা যেন কেউ অন্তুকে ডেকে বলেছিল যে মুরসালিন বোনের সম্মান ও প্রাণহানির বদলায় হুমায়ুন পাটোয়ারির মতো জানোয়ারটাকে কম বেশি 70টা ছুরিকাঘাত করে মারতে পারে। তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মোহান মেলেনি মুরসালিনের ভাই হিসেবে।
মুনতাহিনার আরেক ভাই এই মুস্তাকিন মহান হতে পারে না, এই হিসাবটা অন্তু সেদিন পরঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে কষেছিল। এরপর বসে পড়েছিল লোহার বিমের ওপর। এইসব কিছুই চেপে শুধু জিজ্ঞেস করলো, আপনি কে? মুস্তাকিন এতক্ষণে হাসল মৃদু। আমি? জি আপনি। কে আপনি? আমি পরাগ আসগর। সরি, আমি জানি না জারজ বাপের সারনেম জারজ সন্তান ব্যবহার করতে পারে কি না, কারণ আমার নামটাকেই কখনো ব্যবহার করতে দেয়া হয়নি কোথাও। সারনামের প্রশ্নই ওঠে না। স্কুলে আমার নাম পারভেজ দেয়া হয়েছিল। অন্তু ভ্রু কুচকালো। আপনি পলাশ আসগরের ভাই? পরাগ দুপাশে মাথা নাড়ে। আমি রূপকথা আসগরের সৎ ও জারজ ভাই। অর্থাৎ আপনার মা রূপকথার মা নয়? আমার মা সালমা বেগম, আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া। রূপকথার মা রূপকথাকে ছোট রেখে বাপের বাড়ি চলে গেছিল, পরে অন্য ঘরে বিয়ে হয়েছে। অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ। পরাগ চায়ে চুমুক দিচ্ছিল শব্দ করে। অন্তু জিজ্ঞেস করলো, সৈয়দ মুস্তাকিন মহান কে? আপনার প্রতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন, সে ভালো বলতে পারবে। সে কি জীবিত? তাকে জয়া আমি নিজ হাতে খুন করেছি। শুধুই কি রাজনৈতিক রেষারেষি? এছাড়াও অন্য কিছু আছে যা শুধু জয়া আমিরই জানে হয়তো। আমি যেটুকু জানি শুধুই ধান্ডা পার্টনার হিসেবে। আপনার স্বামী মালটা ব্যাপক চাপা আর ঘাওড়া, সহজ জিনিস না। আর চট করে মোস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠছিল একটু একটু করে। আপনি সৈয়দ মুস্তাকিন মহানের নাম ধারণ কেন করেছিলেন? সে আইনের কর্মকর্তা ছিল, আমারও সেই রকম একটা মিছে মিছে পদের দরকার ছিল। অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজ থেকে বাকিটা বলল। তাকে খুন করার পর তার স্থল পলাশ আসগর আপনাকে দিয়েছিল আপনাদের অর্থনৈতিক ব্যবসার ডিফেন্স করার জন্য। বাহবা দেবার মতো ঠোঁট ফুলিয়ে নাটকীয়তা নিয়ে পরাগ বলল, আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম, শুধুই সাধারণ জ্ঞান। কিন্তু এমনও কি হয়? একজন মৃত আইন কর্মকর্তার জায়গা আপনি নিয়ে তার স্থল তার নাম নিয়ে অন ডিউটিতেও থেকেছেন। প্রতিটা থানা ও তদন্ত সংস্থা যদি আমরা পেইড এজেন্ট রাখতে পারি গাদা করে, এ আর এমন কি? তাছাড়া উপর মহলের আদেশে মোস্তাকিন মোহনের উপরের টিকিট কাটা হয়ে গেছিল। আদেশ ছিল টুপ করে যেন ওকে কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেয়া অথবা দুনিয়া থেকে সরিয়ে দেবার। কিন্তু তার আগে জয়া আমির তাকে টপকে দিয়েছে। এটা কতদিন আগের ঘটনা? 2013 এর মাঝামাঝি। তবে আমাকে এর ফায়দা দেওয়া হয়েছিল মাস কয়েক আগে। আমি শুধু অফিসারের রোল প্লে করছিলাম লোকের সামনে। কার্যালয়ের ভেতরের কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না। সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না, তবে মাল সারলে আর পাওয়ার থাকলে কঠিনও না। সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মহানয়ের পদের অফিসারের মতো ট্রিট করেছে। অন্তু চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে। মুস্তাকিন মহান নিশ্চয়ই আইনের কর্মকর্তা হয়েও ক্ষমতাসীন দলের বিপক্ষে আচরণ করেছিলেন প্রকটভাবে, তাই তাকে সরিয়ে দেবার অর্ডার এসেছিল। এমন কত জজ, ব্যারিস্টার, মেজর, কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্য শোধ করে গেল সেই ভয়ানক সময়টাতে। আব্বু এসব বলতো টুকটাক, শুধুই অন্যায়ের বিরুদ্ধে মৃদু আওয়াজ তোলার দায়ে নয় কি এসব, এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাওয়ার অপরাধে। অন্তু ভাবে, তাহলে সে আর এমন কি হারিয়েছি? সে তো এখনো জীবিত। সে এমন চুনুপুটি হয়ে যা টুকটাক কথা বলেছে হিসেবে তার সাথে কমই ব্রিট হয়েছে। অন্তুর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে গমগম করে উঠল। সে একা বেঁচে আছে জয়া আমিরের সুপ্ত ইচ্ছার জোরে। জয়া আমিরকে সেটুকুর কৃতজ্ঞতা, আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা। পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনো বাকি। দুপুর 11:30 বাজছে। গরম বাড়ছে প্রকৃতিতে। তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে। দুটো ব্যথার, কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ জয় পাঠিয়েছে। হাতুড়ে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা। খেলো না সেসব। ঔষধ তার জন্মের শত্রু। ঘড়ির কাঁটার তখন দুপুর 12টা ছুঁই ছুঁই। শরীর একেবারে আউলে গেছে তখন, কোনো মতো হুঁশ আছে যেন। মাথার ব্যথা ও সর্দিতে গোটা মুখমণ্ডলে সাইনাস ভেঙে চুরে আসছিল। অসহ্য ব্যথায় ছটফট করছিল বসার ঘরের সোফাতে আছোয়া হয়ে বসে। রিমি ও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপার্টমেন্টে দেখাতে গেছে। অনেকক্ষণের ব্যাপার। সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে, কখন ফিরবে জানা নেই। এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারত। ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল। বেলা 12টার পর দরজায় করাঘাত পড়ল। অন্তু এসেছে নিশ্চিত সে। খুশি হলো, এই মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েই ছাড়বে।
এখন আর না গেলেই নয়, অন্তুকে খুব প্রয়োজন ওর। ওই মেয়ে গম্ভীর মুখে দুটো ধমক মারবে, এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে। তরু দরজা খুলতেই দেখলো দুজন পুরুষ দাঁড়িয়ে। একজনকে সে চেনে, রিমি ভাবির চাচাতো ভাই মাঝার আলমগীর। আরেকজনকে সে চিনল না। ফর্সা উঁচু লম্বা চেহারা, চোখ দুটো জলজল করে জ্বলছে, বিড়াল চোখা, ঠোঁটের কোণে প্যাচপ্যাচে হাসি। তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায়। শরীরটা অজান্তেই ঝাঁকুনি দিয়ে উঠল। তলপেটে একটা আতঙ্কিত পাক জড়িত এলো। শরীরের ওড়নাটা দুর্বল হাতে টানলো। কেউ নেই বাড়িতে। একবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচে ছেলেদের ডাকতে। বোকামি হবে, এরা তো কেন এসেছে সেসব বলেনি। পলাশ মাঝারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞেস করে, এটা কে রে? কে জানি লাগে হামজা লুটির বাচ্চার। পলাশ ঠোঁট এলিয়ে মাথা দুলিয়ে হাসল, ঠিক যেমন রক্তচোষা প্রাণীরা। রক্তের গন্ধে তাদের জিভ লক লক করে ওঠে। অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা। তরু কম্পমান গলায় জিজ্ঞেস করে, আপনারা কে এসেছেন? কিছু দরকার? কেউ তো বাসায় নেই আমি ছাড়া। চলবে তো তাতেই, আর কাউকে আপাতত দরকার নেই। পলাশ ভেতরে ঢুকে পড়ল। মাঝার হেসে উঠল। পলাশের বুট জুতোর গড়গড় আওয়াজ তরুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে। পুরুষটা এগিয়ে আসছে, কেমন এক ভঙ্গিমা, কাঁধ দুটো হেলিয়ে দুলিয়ে হাঁটছে। ঠোঁটের ওই হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজে শরীরটার শেষ পর্যায়ে নিস্তেজ হয়ে এলো মেয়েটার। মাঝার সে সময় দরজা আটকে দিল। মাথা টলছিল তরুর, ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। অন্তুর মুখটা ভাসছিল খুব তখন। তার স্থলে অন্তু হলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সামনে দাঁড়াতো। মাথাটা চক্কর মেরে উঠছে, চোখ ঝাপসা হয়ে আসছে, পা টাল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোহরের আজান পড়বে। জয় কোথায়? সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে।